আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার প্রধান আরও জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ, বাংলাদেশ থেকে যাওয়া বেশিরভাগ লোকজনের কাগজপত্রই ভুয়া। কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি। শুধু একটা দেশ, একাধিক দেশে একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে, কাগজপত্রের সুখ ভুয়া। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সেই কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি, যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার প্লেট পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের কপালে কেই থাকবে? আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো। চলতি ডিসেম্বরের প্রথম 13 দিনে দেশে 150 কোটি 74 লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার 122 টাকা ধরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 18,030 কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 24 কোটি 95 লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 15 কোটি 76 লাখ ডলার। এছাড়া ডিসেম্বরের প্রথম 13 দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 109 কোটি 70 লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর এই সময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিটেন্স এসেছে 32 লাখ ডলার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে চাঙা ভাবের মধ্য দিয়ে চলছে দিনের লেনদেন। এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, দিনের লেনদেন নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। হ্যাঁ ইয়াসমিন সুমনা, আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনি যেমনটি বলছিলেন যে সূচকের তেজিভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে, তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে যে দিনের শুরুতে কিন্তু বেশ খানিকটা তেজিভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছিল আজ। তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে সূচকের তেজিভাবটি কিন্তু কমে আসে এবং আমরা দেখছি যে 10:30টার পর থেকে আসলে যে সূচকের যে অব্যাহত ওঠানামা হচ্ছে, সেই অব্যাহত ওঠানামার মধ্য দিয়ে কিন্তু এখন লেনদেন চলছে। আমরা প্রথম 3 ঘন্টা পর এখন দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক প্রায় 9 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4881 পয়েন্টে। এছাড়া যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে 128টি কোম্পানি শেয়ারের দর বেড়েছে। দাম কমার তালিকায় রয়েছে 173টি, আর দামের কমার তারতম্য ঘটেনি 101টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর যদি লেনদেন ভলিউমের কথা বলি, অর্থাৎ এখন পর্যন্ত প্রথম 3 ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় 200 কোটি টাকার শেয়ার। তো এই হচ্ছে মোটামুটি আজকের বাজার প্রথম 3 ঘন্টার পর চিত্র। এবং যদি গতকাল ছুটি ছিল বিজয় দিবসে, তার আগের দিনের যে বাজার ছিল সে বাজারেও আমরা দেখেছিলাম যে লেনদেনের সূচকে কিন্তু 42 পয়েন্ট কমেছিল এবং মোট লেনদেন হয়েছিল 413 কোটি টাকা। তো এই হচ্ছে বাজারের মোটামুটি পরিস্থিতি। আমরা বাজার নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়া। আমরা তার কাছে বিস্তারিত জেনে আসবো। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাই, আমরা দেখছিলাম যে দিনের শুরুতে আপনার সূচক খানিকটা বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে সূচকের যে একটি অব্যাহত দরপতন চলছে, বাজারের এই অবস্থার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে এই লাস্ট 3 ওয়ার্কিং ডে, সানডে, মানডে আর আজকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে একটু ডাউনফল দেখছি, বাট সেরকম এক্সট্রিম কিন্তু ডাউনফল দেখছি না। এখানে আমরা আসলে মেইনলি কনসার্ন হচ্ছে মানি ফ্লোটা নিয়ে বা টার্নওভারটা নিয়ে। সো আপনি হয়তো জানেন যে মার্কেটের টার্নওভার হচ্ছে মার্কেটের, মানে আমাদের বডিতে যেরকম একটা ব্লাড ফ্লো থাকে, সেরকম মানি ফ্লো হচ্ছে মার্কেটের ব্লাড ফ্লো।
সো সেইখানে আসলে অনেকটা ডিক্রিজ হয়ে আসছে। এটাই আসলে আমরা এটা নিয়ে আসলে মেইনলি কনসার্ন। এটা হতে পারে হয়তো যে এখানে মাঝখানে গতদিন একটা ছুটি ছিল, অনেকে আসলে উইন্টারে একটা লম্বা ছুটিতে যায়, আমাদের প্রফেশনালসরাও বিভিন্ন রকম ছুটি কাটায় আসলে এটা একটা রিজন হতে পারে। পাশাপাশি কিন্তু আদার্স কিছু পলিটিক্যাল এই অ্যাঙ্গেলেরও কিন্তু ইস্যু আছে, বাট এখানে মোটামুটি যেটা বটম লাইন সেটা বোঝা যাচ্ছে যে এখনো ইনভেস্টররা কিন্তু সাইড লাইনে আছে। এখানে আপনি যেটা বলছিলেন, আপনার কথা রেশ ধরে আসি আমি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু দেখছি যে লেনদেন যে ভলিউমটি সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার 500 কোটি টাকার উপরে কিন্তু আসলে যাচ্ছে না। বেশ অনেকদিন ধরে দেখছি যে আমরা 500 কোটি টাকা বা তার নিচে কিন্তু আশপাশে ঘোরাফেরা করছে। তো এরকম একটি সিচুয়েশন আমরা দেখেছি যে আপনার নির্বাচনী একটি ইশতেহার আপনার অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। সুতরাং সব মিলিয়ে আসলে বাজারের প্রতি কী প্রভাব পড়ছে? আসলে মেইনলি এখন আমি যেটা মনে করি যে পলিটিক্যাল স্টেবিলিটি আসলে যখন তফসিলও ঘোষণা দেওয়া হয়ে গেছে, আমাদের কিন্তু আসলে একটু স্টেবিলিটির দিকে আগানোর কথা। মার্কেটও কিন্তু আসলে স্টেবিলিটির দিকে আগানোর কথা, বা তার পরপরই কিন্তু আমরা কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে দেখেছি। সেটাতে কিন্তু আসলে আমজনতা বা ইনভেস্টর তারা সবাই কিন্তু একটু ফিয়ারফুল আছে বা একটু সাইডলাইনে আছে। তার মানে এখনও সার্টেনটি বা পলিটিক্যাল যে একটা সার্টেনটি, এইটাও কিন্তু আসলে এখনও এস্টাবলিশড হয় নাই। সো আমার ধারণা এই কারণেই আসলে মার্কেটে মানি ফ্লো যেরকম কম, ইনভেস্টররাও একটা সাইডলাইন অবস্থায় পর্যায় করছে এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়াসমিন, সুমনা, আসলে যেমনটি শুনছিলেন যে বাজার নিয়ে বিস্তারিত আসলে আমরা জানছিলাম। বাজারে যে আসলে আপনার লেনদেনের যে পরিমাণটি বা লেনদেনের যে ভলিউমটি সেটি কম, কেন কম সেটির একটি ব্যাখ্যা আমরা শুনছিলাম। তো আমরা প্রথম 3 ঘন্টায় আসলে লেনদেনের এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম। আরও 1.5 ঘন্টা আসলে লেনদেন বাকি রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। 1.5 ঘন্টা পরই বোঝা যাবে যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষে লেনদেন কী পরিমাণ দাঁড়ায় এবং সূচকের অবস্থান কোথায় গিয়ে থাকে। সুমনা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। ইমন, ধন্যবাদ আপনাকে। দেশের 36টি জেলার বিভিন্ন উপজেলায় পরিবেশক নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। 16 ডিসেম্বর থেকে সেজন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এটি চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, টিসিবির কেনা ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই পরিবেশকদের নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশক হওয়ার জন্য শুধু অনলাইনে আবেদন নেওয়া হবে। টিসিবি কার্যালয়ে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের মাসুল হিসেবে অফেরতযোগ্য 5,000 টাকা পরিশোধ করতে হবে। সারা দেশে নিম্ন আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে টিসিবি। সারা দেশে নিম্ন আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে টিসিবি। এদিকে প্রতি মাসে 3 ধরনের পণ্য বিক্রি করা হয়। কার্ডধারী একজন ক্রেতা ভর্তুকি মূল্যে 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারেন। মাঝে মধ্যে এর সঙ্গে 2-1টি পণ্য বাড়ানো হয়। উন্নত প্রজাতির গারল ভেড়া পালন করে সাফল্য পেয়েছেন ভোলার খামারি ফিরোজ। স্বল্প পুঁজিতে শুরু করলেও এখন তার মাসে আয় লাখ টাকার বেশি। গারলের মাংস সুস্বাদু এবং বাজারে ভালো চাহিদা থাকায় অনেকেই ঝুঁকছেন গারল পালনে। গারল হলো ভারতীয় প্রজাতির উন্নত জাতের এক ধরনের ভেড়া। ছাগলের তুলনায় এই প্রাণীর রোগ কম হয় এবং খাবারের খরচ কম। আকারে বড় হয়, মাংসও বেশি পাওয়া যায়। ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের খামারি মোহাম্মদ ফিরোজ 4-5 বছর আগে 23,000 টাকা পুঁজিতে 6টি গারলের বাচ্চা দিয়ে শুরু করেন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 50টিতে। প্রাণীটি 14 মাসে 2টি বাচ্চা দেয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সবুজ ঘাস, গম ও ভুসি খাইয়ে গারল লালন পালন করা হয়। সকালে কেটে মাঠে নিয়ে ঘাস দিই, তারপর মাঠ থেকে খাওয়াটা বাসায় এনে ভুসি পানি খাওয়াই ভুসি দিয়ে। কিভাবে পালন করে যে আমরা কি ভবিষ্যতে পালন করতে পারি কিনা, যে এটা দেখার জন্য আর জানার জন্য আসছি। যে বেড়ার মতো একটা জিনিস, এটার কি জিনিসটা জানার জন্য ইচ্ছা ছিল। এটা দেখলাম যে এটা জাত, এটা একটা বেরল। ভেড়ার চেয়ে গারলের মাংস সুস্বাদু হওয়ায় চাহিদা বেশি। ফিরোজ জানান, তার খামার থেকে অনেকেই গারল কিনে নিয়ে যান। ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম যে গারল একটা লাভজননীয় পশু। এটি ফলে মোটামুটি লাভবান হওয়া যায়। তো পালতে যায় দেখলাম যে এগুলো পালতে মোটামুটি খরচও কম যায় আর লাভবানও ভালো। আর বিভিন্ন লোকজনও আমার কাছে আসে যে গাগর টাগর নেওয়ার জন্য। যারা আসে তাদের কাছে আমি বিক্রি করি 1,000-1,200 টাকা কেজি মাংস বেশি। একটা গারল আমরা 80 থেকে 82 কেজি ওজন হয়।
গাড়ল পালন লাভজনক হওয়ায় ওই অঞ্চলের খামারিদের উদ্বুদ্ধ করা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গাড়ল পাললে খামারিরা লাভবান হবে, আমরা গাড়ল পালার জন্য খামারিদেরকে উদ্বুদ্ধ করছি এবং যত ধরনের সহযোগিতা আছে প্রযুক্তিগত সহযোগিতা করছি। 50টি গাড়ল থেকে বছরে 9 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে জানিয়েছেন ফিরোজ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। পঞ্চগড়ে তীব্র শীতের কারণে বেড়েছে লেপ কম্বল সহ গরম পোশাক বিক্রি। এ বিষয়ে জানাতে পঞ্চগড় থেকে যুক্ত আছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, চাহিদা বেড়ে যাওয়ায় শীত নিবারণের পোশাক কিংবা লেপ কম্বলের দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কি? বিস্তারিত জানাবেন। আসলে সুমনা, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এই পঞ্চগড়ে কিন্তু টানা 6 দিন ধরেই এর তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে বিরাজ করছে এবং শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আজ সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে আমি খবর নিয়েছি, সেখান থেকে আমাকে জানানো হয়েছে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 71%। গতকাল কিন্তু এই তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 74%। আসলে আপনি জানেন, আসলে শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত সর্বত্র জেলা পঞ্চগড়ে আসলে শীত বস্ত্রের যেটা চাহিদা সেটা আসলে থেকেই যায়। যে যার সাধ্যমতো আপনার শীত বস্ত্র ক্রয় করার চেষ্টা করছে। বাজারেও দোকানদাররা কিন্তু পর্যাপ্ত শীত বস্ত্র তাদের দোকানে মজুত রেখেছে। অলরেডি কিন্তু শীত নিবারণের জন্য যারা যে যার সাধ্যমতো ক্রয় করার চেষ্টা করছে। তবে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় 65,000 শীতার্ত মানুষ রয়েছে, তার মধ্যে 8,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং বাকি যে চাহিদাপত্র সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। আর আমি বাজারে আসলে খোঁজ নিয়েছি, এখানে শীত কম্বলের যে কথা আপনি বলেছেন, আসলে এখানে কম্বল বিশেষ করে লেপ কম্বল বিক্রি করা হচ্ছে 1,000 টাকা থেকে শুরু করে 2,200-2,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং বাজারে শীত বস্ত্র যে গরম কাপড় যেগুলো আমি দোকানে খোঁজ নিয়েছি, বিশেষ করে এখানে বাইরের যে কাপড়গুলো আছে চায়না এবং ভারত থেকে যে জ্যাকেট, শ্যাকেট এবং লং কোট, তারপরে আপনার লং শার্ট যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো মূলত 2,000 থেকে 2,500 টাকা মধ্যে বিক্রি হচ্ছে। মানে চাহিদা অনুযায়ী তার দাম হাঁকাচ্ছে বিক্রেতারা। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিনেমা হল মার্কেটে। এখানে আসলে সকাল থেকে ক্রেতারা আসলেও এখানে কিন্তু বিকালের দিকে খুব অনেকটা ভিড় লেগে যায়। তবে এখানে কিন্তু সাধ্যমতো কাপড় তাদের গরম কাপড় কিনতে পারছে না, সে শীত নিবারণের জন্য যে যার সাধ্যমতো শীত নিবারণ করছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ তথ্য। সুমনা। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। শীতকালে ধান রোপণের উদ্দেশ্যে সাতক্ষীরায় মাছের ঘেরের পানি শুকিয়ে ফেলা হয়। এতে বাজারে চিংড়ি সহ বিভিন্ন জাতের মাছের সরবরাহ বেড়ে যায়। এতে বেশ কম দামে পছন্দের মাছ কিনতে পারছেন স্থানীয়রা। ঢাকা সহ বিভিন্ন জেলাতেও রয়েছে এর চাহিদা। সাতক্ষীরায় শীতের মৌসুমে বেশিরভাগ মাছের ঘেরে পানি শুকিয়ে ফেলা হয়। উদ্দেশ্য মাছ ধরার পর বোরো ধান রোপণ করা। মূলত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে এই কার্যক্রম। এ কারণে স্থানীয় বাজারে বেড়ে যায় সরবরাহ। ফলে পাইকারি বাজারে চিংড়ি, রুই, মৃগেল, তেলাপিয়া সহ নানা জাতের মাছের সরবরাহ বৃদ্ধি পায়। এখন ইলিধান করার সময় তো এই জন্য মাছ ধরা হচ্ছে। আমার একটা 4 বিঘার মতন ঘের আছে, তো ঘের আমরা এখন মাছ ধরে মাছের দাম কম পাচ্ছি। এখন আমাদের মাছের সিজন আপনার নভেম্বর থেকে সিজন শুরু হয়। বাজারে মাছের যোগান বেশি হলে তা সংগ্রহে বরফের চাহিদাও বেড়ে যায়, তাই জমে উঠেছে ব্যবসা। আমরা পর্যাপ্ত সরকারি নীতিমালা গ্রহণ করে এবং সে বিধিমোতাবেক আমরা মাছগুলো পাইকারি বিক্রয় করবো। মাছ বাজারে বরফ না হলে কোনো কাজ হবে না। মাছ বাজারে যদি বরফ থাকে তাহলে মনে করেন মাছ ঠিক মতন আমরা মনে করেন প্রসেসিং করে বাইরে পাঠাতে পারি। সাতক্ষীরার মাছ যশোর, খুলনা ও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর চাহিদাও বেশি। আগের চেয়ে মাছের দাম অনেকটা কম। মাছের 230-40 আছে ভালো রেল, তারা সিলভার 130-40 ভিতরে ভালো পাওয়া যায়। মুরগি মাছ ছিল 170 টাকা কেজি,
সেই মাছ এখন দাম হচ্ছে প্রতি কেজিতে 50 টাকা 60 টাকা করে কমে। সাতক্ষীরায় গত বছর চিংড়ি ও অন্যান্য মাছ উৎপাদন হয়েছিল 1,54,000 মেট্রিক টন। এবার তা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তাকক্ষ। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।